גבול הברסים, תראו את האנשים, תראו את האנשים. ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা স্থাপনা ধ্বংসের দাবি ইরানের। একাধিক পারমাণবিক স্থাপনায় পাল্টা আক্রমণ তেল আবিবের। পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস পালন করবে সরকার। থাকবে সাধারণ ছুটি। বিএনপির পক্ষ থেকেও নানান কর্মসূচি ঘোষণা। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং দুইবারের বেশি প্রধানমন্ত্রী ইস্যুতে পুরো একমত হতে পারেনি দলগুলো। পোস্টার নিষিদ্ধ করে নির্বাচনের নীতিমালার খসড়া অনুমোদন। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 8,500 কোটি টাকা। ছাত্র জনতার আন্দোলন আর রাজনৈতিক অস্থিরতায় সরানো হয় অর্থ। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমিন। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ইরানের পরমাণু এবং সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে তেহরানের অভিযানের জবাব দিল ইসরায়েল। তেল আবিবের দাবি, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্থাপনার। এর আগে ইসরায়েল 15টি স্থানে ব্যাপক মিসাইল হামলা চালায় ইরান। ক্ষয়ক্ষতির কথা নিজেই স্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার প্রতিশোধ নিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার ঘোষণা দিয়েছে তেল আবিব। ইসরায়েলি হামলায় জ্বলছে আর এক পরমাণু কেন্দ্র। বৃহস্পতিবার ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একাধিকবার হামলা চালায় ইসরায়েল। বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করা হয় ইরানের বিভিন্ন মিসাইল সাইট। এর আগে বৃহস্পতিবার ভোররাত থেকে ইসরায়েলে বড় ধরনের অভিযান চালায় ইরান। টার্গেট করা হয় মধ্য এবং দক্ষিণ ইসরায়েলের অন্তত 15টি স্থানকে। আইডিএফ এর কমান্ড সেন্টার সহ একটি গোয়েন্দা স্থাপনা ধ্বংসের দাবি করে তেহরান। ক্ষতিগ্রস্ত হোলন নামক এলাকার একাধিক আবাসিক স্থাপনা। দক্ষিণ ইসরায়েলের বিশ্বব্যাপী একটি হাসপাতালে সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। পাশাপাশি শকওয়েভের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ভবনটি, ভেঙে পড়ে ছাদের একাংশ। ক্ষতির কথা স্বীকার করেন নেতানিয়াহু নিজেই। আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি, বেদনাদায়ক ক্ষতি, কিন্তু আমাদের বাহিনী শক্তিশালী, জনগণ শক্তিশালী। রাষ্ট্র হিসেবে ইসরায়েল আগের চেয়েও বেশি শক্তিশালী। মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছি যাতে ক্ষতিগ্রস্ত সকলকে সহায়তা দেয়। ইরানের হামলার শোধ নিতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার সরাসরি হুমকি দেয় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। খামেনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তিনি ইসরায়েলের ধ্বংস দেখতে চান। এই হাসপাতালে হামলার নির্দেশ তিনি নিজেই দিয়েছেন। এই ব্যক্তিকে আর বেঁচে থাকতে দেয়া যাবে না। এছাড়াও রাতভর ইরানের ইস্পাহান, সিরাজ, কেরমানশাহ প্রদেশ সহ বিভিন্ন স্থানে অভিযান চালায় ইসরায়েল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানে চলমান সামরিক অভিযানে এখনও যোগ দেয়নি যুক্তরাষ্ট্র, কিন্তু বিশ্লেষক মহলে জোর আলোচনা। প্রেসিডেন্ট ট্রাম্প সেই সিদ্ধান্ত নিতে পারেন শীঘ্রই। মার্কিন সংবিধান অনুযায়ী পুরো দস্তুর যুদ্ধের নির্দেশ দেওয়ার জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন রয়েছে মার্কিন প্রেসিডেন্টের, কিন্তু আইনি ফাঁকফোকর এড়িয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর অতীত ইতিহাস বেশ পুরনো। আর এই কারণেই ট্রাম্পের এখতিয়ারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ডেমোক্রেটিক পার্টি, এমনকি নিজ দল রিপাবলিকান পার্টিতেও রয়েছে বিতর্ক। চলমান ইরান ইসরায়েল সংঘাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন হামলা চালানোর এখতিয়ার আছে কিনা এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। মার্কিন সংবিধান অনুযায়ী একমাত্র কংগ্রেসের হাতে যুদ্ধ ঘোষণার ক্ষমতা থাকলেও ইতিহাস বলছে বিগত সময়ে অনেক প্রেসিডেন্টই কংগ্রেসকে পাশ কাটিয়ে নিয়েছেন সামরিক পদক্ষেপ। এবার ট্রাম্প যাতে এ ধরনের উদ্যোগ নিতে না পারেন তার জন্য উঠে পড়ে লেগেছেন কিছু মার্কিন কংগ্রেসম্যান। কারণ তারা মনে করছেন এটা আমেরিকার যুদ্ধ নয়, আর সাংবিধানিকভাবে কংগ্রেসের অনুমোদন ছাড়া একতরফাভাবে প্রেসিডেন্টের কোনো সামরিক পদক্ষেপ সমর্থন করেন না তারা। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কোনোভাবেই উচিত নয় ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো, আর যুদ্ধ ঘোষণার ক্ষমতা প্রেসিডেন্টের নেই। এই ক্ষমতা আছে শুধুমাত্র কংগ্রেসের। ট্রাম্প বলেছিলেন তিনি সকল যুদ্ধ বন্ধ করতে এসেছেন, শুরু করতে নয়। তাই এ নিয়ে রিপাবলিকানদের মধ্যে প্রতিদিনই বিতর্ক চলছে।
রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি ও ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না মঙ্গলবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি যৌথ প্রস্তাব উত্থাপন করেন। এতে বলা হয়, কংগ্রেসের স্পষ্ট অনুমতি ছাড়া ইরানে কোনো সামরিক অভিযান চালাতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে হাউস অব ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে রয়েছে প্রস্তাবটি, যেখানে 15 দিনের মধ্যে কোনো পদক্ষেপ না নিলে সরাসরি ভোটের জন্য হাউসে উঠবে এটি। প্রস্তাবটি পাশ হলে কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানে বড় কোনো সামরিক হামলা বা যুদ্ধ শুরু করতে পারবেন না প্রেসিডেন্ট ট্রাম্প। তবে শুধু সাংবিধানিক বাধাই নয়, ইরানে হামলা না করতে মধ্যপ্রাচ্যের মিত্রদের পাশাপাশি ব্যবসায়ীদের পক্ষ থেকেও চাপ বাড়ছে ট্রাম্পের ওপর। এ সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে ক্ষতির মুখে পড়বে সারা বিশ্বের অর্থনীতিও। ইরানে যদি যুক্তরাষ্ট্র অভিযান শুরু করে তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। বর্তমানে বিশ্বের 20% তেল এবং গ্যাসের বাণিজ্য হয় এই পথে, আর তা বন্ধ হয়ে গেলে হুমকির মুখে পড়বে বিশ্ব অর্থনীতি। এর আগে সরাসরি প্রেসিডেন্টের নির্দেশে কোরীয় এবং ভিয়েতনাম যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। রেজবানা সাইমা, যমুনা নিউজ। ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে 5ই আগস্ট সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 9 উপদেষ্টার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং এই সিদ্ধান্ত জানানো হয়। এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, 5ই আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্র দেয়া হবে, আর এই জন্য পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। জুলাই গণ আন্দোলনের 1 বছর পূর্তি হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার এ নিয়ে মাসব্যাপী কর্মসূচি নিতে যাচ্ছে। 1 জুলাই থেকে কর্মসূচি চলবে 5 আগস্ট পর্যন্ত। এ বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের। সেখানে জানানো হয়, 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিনে সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। 5ই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। জুলাই ঘোষণাপত্র কবে দেয়া হবে এর ডেডলাইনও জানানো হয় ব্রিফিংয়ে। প্রেস সচিব বলেন, ঘোষণাপত্রের জন্য পরিকল্পনা উপদেষ্টাকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব 5ই আগস্টের আগে এটা দেওয়া যায়, সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। প্রেস সচিব বলেন, রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বিটিভির স্বায়ত্তশাসন নিশ্চিতে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এর প্রধান হবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। এছাড়া রাজনৈতিক সংশ্লিষ্টতার উপর ভিত্তি করে আর কোনো বেসরকারি টিভি চ্যানেলকে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও বন্ধ করতে যাচ্ছে সরকার। সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয়, সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে দেওয়ার জন্য, সেগুলো ওনারা ফর্মুলেট করবেন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 24শে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান উপলক্ষে শোক এবং বিজয়ের বর্ষপূর্তি পালন করবে বিএনপি। এই সংক্রান্ত 58 সদস্যের একটি উদযাপন কমিটি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে সিদ্ধান্ত হয়। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে তারা শোক এবং বিজয়ের বর্ষপূর্তি হিসেবে পালন করবে, আর এই জন্য রুহুল কবির রিজভীকে আহ্বায়ক এবং অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করা হয়েছে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে নানান ধরনের কর্মসূচি পালন করা হবে। এই জন্য কয়েকটি উপকমিটিও করার কথা জানান রিজভী। বলেন, শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে ক্ষতিগ্রস্ত গণতন্ত্রকামীদের আত্মত্যাগ স্মরণ করা হবে। বর্ষপূর্তি উদযাপনের জন্য বিএনপির পক্ষ থেকে একটি উদযাপন কমিটি করা হয়েছে। এর শিরোনাম দেওয়া হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি। এর আহ্বায়ক হয়েছি আমি নিজে, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহ্বায়ক, আর সদস্য সচিব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান। ক্ষমতার ভারসাম্য আনতে রাষ্ট্রপতি নির্বাচনে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন চান সব রাজনৈতিক দল। তবে কি পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবে তা নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় পর্যায়ে আলোচনায় উঠে আসে একই ব্যক্তির 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা না থাকার বিষয়টিও। সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই মাসের মধ্যেই সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
বৃহস্পতিবার সকাল 11:40 রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের চতুর্থ দিনের আলোচনা। একই ব্যক্তি দুইবারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এমন মত দেন বেশিরভাগ দলই। এ নিয়ে দ্বিমত কিংবা শর্ত জুড়ে দেন বিএনপি সহ বেশ কয়েকটি দল, ইনক্লুডিং বিএনপি। তারা এটার সাথে পুরোপুরি একমত হননি। তারা এটা বলেছেন যে 2 মেয়াদ, তারপরে ড্রপ, তারপরে আবার হইতে পারে। প্রধানমন্ত্রীর মেয়াদে যদি আমরা সীমাবদ্ধতা আনি, সেটাও একটা বিষয় থাকবে, যাতে পার্লামেন্টারি ফুয়েরার অথবা কনস্টিটিউশনাল যে কোনো এখন আয়কতন্ত্র প্রতিষ্ঠা না হয়, কন্টিনিউটি না থাকে, সেটা অবশ্যই মাথায় রাখার বিষয়। কিন্তু এটার সাথে আরও অনেক বিষয় জড়িত আছে, সবগুলো একসাথে রিড করতে হবে। তবে রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান ব্যবস্থার পরিবর্তনের পক্ষে সবাই। কি উপায়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে তা নিয়ে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি, জামায়াত ও এনসিপি সহ সব দলই। বর্তমান পদ্ধতির পরিবর্তন সকলেই চান। এখন সেই পরিবর্তন কি আকারে হবে তার জন্য ইলেকট্রাল কলেজ তৈরি করতে হবে। ধরে নিচ্ছি যে 500 সদস্যরা এটাই একটা নির্বাচক মণ্ডলী হিসেবে কাজ করতে পারেন। একটি কক্ষে, সেটা উচ্চকক্ষ কিংবা নিম্নকক্ষে, যেন সংখ্যানুপাতিক ভিত্তিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। চতুর্থ দিনের আলোচনায় দলগুলোর মধ্যে বোঝাপড়া বাড়ার কথা বলা হলেও গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে না পারায় হতাশা প্রকাশ করেছে এনসিপি সহ বেশ কয়েকটি দল। অনেক দল রয়েছে যারা মনে করছে যে ভবিষ্যতে ক্ষমতায় যাবে, তাদের জন্য হয়তো ক্ষমতা কাঠামো তাদের নিজের মতো করে ম্যানিপুলেট করা সহজ হবে। জনগণ বিবর্জিত একটি ক্ষমতা কাঠামো। রাষ্ট্রের এতগুলো টাকা খরচ করে আপনারাও কষ্ট করছেন, আজকে 3 মাস ধরে আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা কোনো ফলাফলে পৌঁছাতে পারছি না। তবে সব বিষয়ে একমত হতে রাজনৈতিক দলগুলোর চেষ্টা আছে, যা নিয়ে আশাবাদী ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান। যদি আমরা দেখি যে কিছু বিষয়ে একমত হওয়া যাচ্ছে না, সেগুলো আমরা উল্লেখ করব স্বচ্ছতার সাথে, যে এই সমস্ত বিষয় আলোচিত হয়েছে কিন্তু আলোচনায় একমত হওয়া যায়নি। অধিকাংশ বিষয়ে বা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পারবো, সেই চেষ্টাটা সকলের দিক থেকে আছে। আগামী রোববার অমীমাংসিত বিষয় নিয়ে আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। কাছাকাছি একমতের জায়গায় আসতে পারবো। সবাইকে ধন্যবাদ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা। এর পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন। রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালায় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে উপদেষ্টা পরিষদের সদস্যদের। আচরণবিধিতে যুক্ত হচ্ছে গুরুতর অপরাধে প্রার্থিতা বাতিলের বিধান। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই প্রণয়ন করা হয় আচরণ বিধিমালা, যাতে নির্বাচনী মাঠে শৃঙ্খলা ও লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখা যায়। বিগত 3টি জাতীয় নির্বাচনে প্রার্থী ও দলগুলো আচরণ বিধি লঙ্ঘন করেছে অহরহ। এক সভায় সংসদ নির্বাচন সামনে রেখে দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে ইসি। তবে আরপিও সংশোধন সাপেক্ষ হবে এটি। সভা শেষে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, এবার ভোটের প্রচারে থাকছে না পোস্টার, সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাতে পারবেন প্রচারণা। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তারা কমন প্ল্যাটফর্ম ব্যবহার করবেন, যেখানে প্রার্থীরা ইশতেহার তুলে ধরবেন। হলফনামা দিতে হবে দল ও প্রার্থী উভয়কেই। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যারা বিবেচিত হন, সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকেও যোগ করা হয়েছে। বিভিন্ন সরকারি ফ্যাসিলিটির ব্যবহার, যেমন সার্কিট হাউস, ডাক বাংলো, রেস্ট হাউস, এটার উপরে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হিসাবে যদি কোনো এই প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন, কোনো প্রার্থী যদি থেকে থাকেন, তাহলে নির্বাচনে তিনি যখন প্রার্থিতা লাভ করবেন তার আগে তাকে পদত্যাগ করতে হবে। আচরণ বিধিতে অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি দা, কুড়ালের মতো দেশীয় অস্ত্রকেও অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। বিধিমালা লঙ্ঘনে যে নর্মাল শাস্তি ছিল, আগে যেটা ছিল 6 মাস আপনার কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, সেটাকে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
ছাত্র জনতার আন্দোলনের বছর 2024 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 33 গুণ, টাকার অঙ্কে প্রায় 8,500 কোটি টাকা। 2023 সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের হিসাবে জমা ছিল 1,77,00,000 সুইস ফ্রাঁ। 2024 ডিসেম্বরে তা বেড়ে দাঁড়ায় 58,95,00,000 লাখে। এর আগে 2 বছর কমেছিল এই হার। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন বার্তা দেয়, আন্দোলন, রাজনৈতিক অস্থিরতায় বিপুল পরিমাণ অর্থ সরিয়েছেন বাংলাদেশিরা। সুইস কেন্দ্রীয় ব্যাংক জানায়, যদি কোনো বাংলাদেশি নাগরিকত্ব গোপন রেখে অর্থ জমা রেখে থাকেন তবে ওই টাকাই হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। এছাড়া গচ্ছিত রাখা স্বর্ণ বা মূল্যবান সামগ্রীর আর্থিক মূল্যমানও হিসেব করা হয়নি প্রতিবেদনে। সিলেটের উথমাছড়া সীমান্ত এলাকায় গাছের সাথে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ দেখা গিয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে সীমান্তের 1258 নম্বর মেইন পিলারের পাশে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। বিজিবি 48 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকের নাম জাকারিয়া, তিনি স্থানীয় লামা গ্রামের বাসিন্দা। তদন্ত চলছে এই ঘটনাটির। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 9 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় রংপুর পীরগঞ্জের সাবেক এমপি নূর মোহাম্মদ মণ্ডলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা জানান, নূর মোহাম্মদ মণ্ডলের বিরুদ্ধে 2020 সালে 3000 একরেরও বেশি জমি এবং অবৈধভাবে 9 কোটি টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জনের দায়ে মামলা করা হয়। পরে আদালতের আদেশে তার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক, মালিকানাধীন আনন্দনগর পিকনিক স্পটে সরকারি রিসিভার নিয়োগ এবং 8টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। নীলফামারী সৈয়দপুরের রেললাইনের পাত চুরি করে বিক্রির অভিযোগে রেলওয়ে বিভাগের এক প্রকৌশলীকে আটক করেছে রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয় থেকে আটক করা হয় রেলওয়ে বিভাগের উপসহকারী প্রকৌশলী সুলতান মৃধাকে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে উপসহকারী কার্যালয়ের স্টোরে এবং ইয়ার্ডে সংরক্ষিত রেললাইনের পাত গ্যাস দিয়ে কেটে সেসব 2টি পিকআপে করে বাইরে পাচার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত করে পাচারের আলামত পায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে আটক করা হয় সুলতান মৃধাকে। অভিযান শেষে গোডাউনটি সিলগালা করে আরএনবি। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পার্বতীপুর থানার পরিদর্শক জানান, এই ঘটনায় মামলার পর পাচারকৃত মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চালাবে পুলিশ। এই ছিল যমুনা নিউজ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সঙ্গে।